শুরু করছি প্রণয়ের অমল কাব্য পর্ব ১। লিখেছেন ডিআরএম সোহাগ। আমি একজন ভার্সিটির লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে, চিন্তা করো না। ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে। বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে ভাবতেই পারছে না। অসম্ভব। ডান হাতে 2 আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কনুই পর্যন্ত গুটানো হাতা, কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে পেঁপে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙ্গুল সরিয়ে জাঁকড়া চুলের বাজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো, তবে তাতে সফল হলো না বিন্দুমাত্র। হঠাৎ ওই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে দিতে চাইছো। রেডি হয়ে থেকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব, ওকে? ইরফান নেওয়াজের মা রুমা নেওয়াজ ছেলের কথায় তবদা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। অতঃপর রেগে বললেন, তুমি লিমিট ক্রস করছো ইরফান, এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎ ওই মেয়েটার বাবা মারা গেল। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে, তুমিও মেনে নাও। ইরফান 2 হাতে মাথার চুল টেনে বলল, উফ, বাবার ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে তাকে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথায় রুমা নেওয়াজ বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমকে বলল, কি বলছো, বুঝে বলছো? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে। রাগে কি বলে ফেলেছে নিজে বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফস করে শ্বাস ফেলল। পিছন থেকে ইরফানের বাবা তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমাকে বিয়েটা করতে হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যে আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাল্লাহ। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত ইরফানের পুকুর বাড়ি গ্রামে, মাঝে মাঝে আসা হয়। তবে এইবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে এই গ্রামে পা রাখত না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? তারেক নেওয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়, সময় নিয়ে কি যেন ভাবলেন। অতঃপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো, ও আমার মেয়ের পরিচয় থাকবে। মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিক বিয়ে হবে ইনশাল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো, রাগে তার শরীর কাঁপছে। বাবার কথার পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকে ব্যাক করব। এই বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে। ইরফানের কথায় শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়েই যাবে। ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ ইরফান একই ইউনিভার্সিটির লেকচারার। শুদ্ধ ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গে আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি? ইরফান কোনো কথাও বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ বুক কুঁচকালো। ইরফানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য 1 পা তুললে ইরফান বাইক এক টান দেয়। শুদ্ধ ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তবদা খেয়ে চেয়ে থাকে। ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে উল্টে পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মানিজ্যত কিছু থাকতো না। দাঁত কিরমির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে। কার উপর রেগে আছে কে জানে। সেসব রাগ তার কাছে এসে জেরে গেল। মামার ডাকে শুদ্ধর হুঁশ ফিরে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে,
তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমানিত হতে না হয়, বুঝেছো? শুদ্ধ মাথা নাড়ালো, মানে বুঝেছে, কিন্তু কি বোঝাবে সেটাই তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো, মামা বলছিলাম ইরফানকে কি বোঝাবো? তারেক নেওয়াজ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুদ্ধ মুখ গোল করে বলল, ও, এইবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এই নিয়ে ঝামেলা করেছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নাই। বাপ তা বোঝে না, দুজনে যে এক গোয়ালের গরু, দুজনের রাগ জেদ সমান সমান। বাপ বলেছে বিয়ে দেবে, মানে দিবেই। বেটা বলেছে বিয়ে করবে না, মানে করবে না। তাহলে জিতবেটাকে? একটু থেমে গভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো গাঁটতেরা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপর। এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খায়। ইস, কি কষ্ট আমার মামির জীবনে। দুই গাঁটতেরা টুক করে এসে কোথা থেকে যে পড়লো। কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজে নিজের মুখ চেপে ধরলো। আজ এত ব্যাপাস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসএসসির অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান দেখে চোখ পড়লো মায়েরা। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখলো। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না। ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই। যাক, আজ তো সে আর এই দাদু দুজনেই হাজির, তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুড়ে খেয়ে তবে আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরো কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতের স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কি বা হবে। এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষলো রাস্তার মাঝে। সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে মাইরা বাইকের শব্দ পেয়ে ডান দিক ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকা মাইরার পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিচ ডালা রাস্তার উপর, ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মায়ের পায়ের সাথে হালকা বেঁধে যায় বাইকের সামনের চাকা। ডান পায়ের ঘিরার একটু উপরে চাকা ধারাবাড়ি খেয়ে মায়েরা কুঁকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। আজ বোধ হয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়েই গেছে। মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহু। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখলো, না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়লো। রাস্তা পিচের হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আঁখি পল্লব পানিতে ভরে উঠেছে, যেন টোকা দিলে টপাটপ পানি ঝরবে। মাইরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুই হাতের তালু ঝুলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়রার নিকট এসে দাঁড়ালো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? ততক্ষণে মাইরা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তাই নিয়ে দ্বিধায় ভুগছে। ইরফানের কথার কোনো উত্তর করলো না। এই বেয়াদব লোকটার জন্যই তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মাইরা। অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায়। মায়রার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইরফানের চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ ও অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যেচে প্রশ্ন করলো, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল। যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মায়েরা ভাবছে এই লোকটা যাচ্ছে না কেন। ভাবনার মাঝে তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা ভীত হয়। এই লোকটাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন?